লাভ বাই দ্য ভিলেন। লেখিকা লিজামণি। পর্ব ১৪। প্রভাতের প্রথম রশ্মি আকাশের প্রান্তরেখা ভেদ করে পৃথিবীর বুকে এক অদ্ভুত প্রশান্তি বর্ষণ করে। রাতের অন্ধকারের সমস্ত ক্লান্তি ও নৈঃশব্দকে বিদীর্ণ করে উদীয়মান সূর্য যেন নতুন প্রাণশক্তির দিগন্ত উন্মোচন করে দেয়। প্রকৃতির প্রতিটি কণা আলোকিত হয়ে ওঠে সোনালি আভায়, যেখানে শিশির বিন্দুগুলো মুক্তার মতো ঝলমল করে ঘাসের ডগায় দীপ্তি ছড়ায়। অ্যানি পিটপিট করে চোখ মেলে তাকায়। পাশে নিককে দেখতে না পেয়ে কপাল কুঁচকে ফেলে। রাতে নিক বেলকুনি থেকে আর রুমে ফিরেনি। অ্যানি অনেকক্ষণ সজাগ ছিল। এরপর ধীরে ধীরে সেও ঘুমের দেশে তলিয়ে যায়। পাশে বিছানার চাদর ঠিক আগের মতনই পড়ে আছে। তাহলে উনি নিশ্চয়ই আর ঘুমোতে আসেনি। পুরো রুমে চোখ বুলিয়ে তল্লাশি করে নিককে খুঁজে না পেয়ে শান্তির নিঃশ্বাস ফেলে। যাক, সকালের এই পবিত্র সময়ে জালেমটার মুখ দেখতে হল না। অ্যানি বিছানা থেকে নামার জন্য এক পায়ের সাহায্যে উঠে দাঁড়ায়। পুড়ে যাওয়ার স্থানটা আগের তুলনায় অনেকটা শুকিয়েছে। শরীরের ক্ষতগুলো শুকালেও কালচে দাগ পড়ে যাচ্ছে। অ্যানি ঠোঁট চেপে দেওয়ালে হাত রেখে ধীর পায়ে এগিয়ে যায়। এমন সময় দরজা খুলে চিত্রা মাসি ভেতরে প্রবেশ করে। অ্যানির ঠোঁট সামান্য ফুলে আছে। এইটা সে বারবার অনুভব করছে, আর কেন ফুলে আছে সেটা তার অজানা নয়। চিত্রাকে দেখে লজ্জায় পড়ে যায়। গলায় ঝুলিয়ে রাখা ওড়নাটা দিয়ে মুখ অর্ধেক ঢেকে ফেলে। চিত্রা অ্যানির বাহু চেপে ধরে ওয়াশরুমের দিকে নিয়ে যেতে যেতে বলে, স্যার, বেশি আঘাত করেছে? আমার জন্য এইসব সয়ে দিয়েছে, তাই বেশি কিনা জানা নেই। অ্যানি কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে চিত্রার সাহায্যে বিছানায় এসে বসে। চিত্রা খাবার পরিবেশন করে বলে, খাবো না মাসি, খাবারগুলো নিয়ে চলে যান। খাবার না খেলে দুর্বল হয়ে পড়বে। আমি এমনিতেও প্রচুর দুর্বল, এই দেখুন, হাঁটার জন্য অন্যের সাহায্য নিতে হয়। জেদ করো না মা, তুমি খাবার না খেলে নিক স্যার রেগে যাবে। অ্যানি তাচ্ছিল্য হেসে বলে, ওনার ক্ষমতা শুধু আমাকে আঘাত করা পর্যন্তই। কি করবে? বেশি হলে আগুনের জ্বলন্ত আংড়া দিয়ে হাঁটতে বলবে, আর না হলে ভাঙা কাঁচের টুকরো শরীরে গেঁথে দিবে। যদি বেশি হয় তাহলে বিকৃতভাবে খুন করে ফেলবে। আর কি করবে মাসি? আর তো কিছু করতে পারবে না। মরার ভয় নেই তোমার মধ্যে মা? অ্যানি মুচকি হাসে। এরপর নিঃশ্বাস ছেড়ে বলে, পিতলকে পেটাতে পেটাতে একসময় সেটা পাত্রে পরিণত হয়। যেভাবে চাইবে সেই আকার ধারণ করবে। আর আমি তো সাধারণ মানুষ মাত্র। আমাকে তো দীর্ঘদিন ধরে মানসিকভাবে পেটানো হচ্ছে। আমিও ভয়হীন আকার ধারণ করেছি। এই দেখুন, একদম ভয় নেই। যে নিক জেভরানকে দেখে সবাই ভয় পায়, আমি তার চোখে চোখ রেখে কথা বলি, মৃত্যু কামনা করি, জন্ম নিয়ে প্রশ্ন তুলি, অথচ আমাকে জানে মেরে ফেলছে না। শুনেছি ওনার সামনে কেউ আঙুল উঁচু করে কথা বললেও তিনি তার আঙুলটা কেটে ফেলেন। আমিও চাচ্ছি আমাকে কেটে ফেলুক, কিন্তু আমাকে কোনোভাবে মারছেই না। কিন্তু কেন মারছে না কে জানে। চিত্রা অ্যানিকে দেখছে। অন্য দিনের থেকে আজ প্রচুর অস্বাভাবিক লাগছে, আর কথা বলার ধরনটাও অন্যরকম। মনে হচ্ছে মানসিক ভারসাম্য হারিয়ে কথাগুলো বলছে। কোনোভাবে মস্তিষ্কে আঘাত পেয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে না তো? চিত্রা আতকে উঠে। অ্যানি মুচকি মুচকি হাসছে আর অন্যদিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকাচ্ছে। চিত্রা কাঁপা হাতে অ্যানির উরুর ওপর স্পর্শ করে বলে, তুমি ঠিক আছো? অ্যানি চোখের পাতা ঝাপটে চিত্রার দিকে তাকায়। চিত্রা এই সরল অশ্রুসিক্ত মুখে যতবার তাকায় ততবার অন্য জগতে চলে যায়। প্রথম প্রথম সৌন্দর্যে ঘোর লেগে গেলেও এখন নিজেকে স্বাভাবিক করে নিয়েছে। অ্যানি চোখ বন্ধ করে শ্বাস টেনে বলে, একদম ঠিক আছি আমি, তবে খাবারগুলো নিয়ে যান সামনে থেকে। হয় অনাহারে মরব, আর না হলে এখান থেকে মুক্তি কামনা করব। এই বদ্ধ রুম থেকে মুক্তি চাই আমি মাসি। দুনিয়া না দেখে, আপনজন না দেখে, আলো বাতাস গায়ে না লাগিয়ে একটা মানুষ কিভাবে বাঁচবে বলুন? এর চেয়ে ভালো অনাহারে তিলে তিলে মরব। আমার সৌন্দর্য নষ্ট হবে, সাথে নিক জেভরানের কামনাও। চিত্রা আরও অনেকবার জোর করে, কিন্তু অ্যানির কথায় থেমে যায়। আমি আপনাকে মাতৃত্বের স্থান দিয়েছি মাসি, আশা করি আমার পরিস্থিতি বুঝবেন, আমাকে জোর করবেন না প্লিজ। কিন্তু মা, তোমার শরীর এমনিতেও অনেক দুর্বল, খাবার না খেলে অসুস্থ হয়ে পড়বে। অ্যানি চিত্রার দিকে তাকায়, এরপর ওনার বুকে মাথা রেখে বলে, এখানে সবাই তো নিক জেভরানের পোষা কুকুর, সবাই ওনার কথায় উঠবস করে। তাহলে আপনার মনে আমার প্রতি এত মায়া কেন বলুন তো? সামান্য রক্ষিতার জন্য এত ভালোবাসা শোভা পায় না কিন্তু।
ভালোবাসা কি আর জাত ধর্ম বিচার করে হয় মা? আমি তো হিন্দু ধর্মের, তার উপর সামান্য কাজের লোক মাত্র। তুমিও তো আমাকে মায়ের সম্মান দিয়েছ। তাছাড়া তুমি নিজেকে কি মনে করো জানি না, বাট বাস্তবে তো তুমি এই সাম্রাজ্যের মালকিনী। নিক স্যারের স্ত্রী তুমি। ধর্মীয় শরীয়তে বিয়ে হয়েছে তোমাদের। অ্যানি ঘৃণায় নাকমুখ কুঁচকে ফেলে, মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। নিকের স্ত্রী শুনলেই শরীরে জ্বালা দিয়ে ওঠে। এই সাম্রাজ্যের মালকিন মানে কি বোঝাতে চাইছে? এই পাপ রাজ্যের অর্ধেক অংশীদার আমি? এমন পরিস্থিতি গ্রহণ করার আগে মৃত্যু কামনা করছি। প্রয়োজন কুটিরে বাস করব, তবু এমন নরক সমতুল্য স্থানটাকে কোনোদিন নিজের রাজপ্রাসাদ মনে করব না। অ্যানি চিত্রার বুক থেকে মাথা তুলে হেডবোর্ডে হেলান দিয়ে বসে, আর চিত্রাকে আদেশ করে বলে, বারবার স্ত্রী সম্বোধন করে কি বোঝাতে চাচ্ছেন? আমি ওই জানোয়াচার বউ? ভুল ভাবছেন। না নিয়তি এটাকে মানছে, আর না আমি নিজে। তাই ওই দিন রাতে জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে। এই বিয়ের কোনো প্রমাণ নেই, কোনো কাগজ নেই। অস্বীকার করছি বিয়েটাকে। মেয়েদের তালাক দেওয়ার নিয়ম থাকলে আমি সেদিন রাতেই তালাক দিয়ে দিতাম। আমার গোপন ভিডিও ক্যামেরা বন্দি করে এরপর ব্ল্যাকমেইল করে বিয়ে করতে বাধ্য করেছে। আল্লাহ আছে তো, সব কিছুর বিচার হবে একদিন। পৃথিবীর বুকে প্রতিটা জালেমের ধ্বংস হয়েছে, সেভাবে নিক জেভরানেরও ধ্বংস হবে। আর সেদিন আমার থেকে বেশি খুশি কেউ হবে না। চিত্রা অবাক হয় প্রচুর অ্যানির কথা শুনে। গোপন ভিডিওর কথা সে জানত না। গোপন ভিডিও মানে? অ্যানি নিঃশ্বাস টেনে বলে, আমার শাওয়ার নেওয়া ভিডিও। বলেছে যদি এখান থেকে পালানোর চেষ্টা করি বা কবুল বলতে রাজি না হয়, তাহলে ওনার কাছে থাকা ভিডিওটা পুরো দেশে ছড়িয়ে দিবে। বুঝতে পারছেন ঠিক কিসের মধ্যে দিয়ে যাচ্ছি আমি? চিত্রা প্রচুর অবাক হয়ে আছে, তবে নিজের অবাকতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। দরজার ভাগ দিয়ে ভেসে আসছে কারোর পায়ের আওয়াজ। আওয়াজটা ধীরে ধীরে প্রখর হতে থাকে। চিত্রা কিছুক্ষণের জন্য চুপসে যায়। ভাবনার মধ্যেই গ্যাংস্টার বসের আগমন ঘটে। চিত্রাকে খাবার নিয়ে বসে থাকতে দেখে কপাল কুঁচকে যায়। প্যান্টের পকেটে হাত গুজে ভ্রু ভাঁজ করে এগিয়ে এসে গম্ভীর হয়ে বলে, খাবার নিয়ে বসে আছেন কেন? চিত্রা ভীত নিয়নে কিছু একটা বলতে চেয়েছিল, হয়তো অ্যানিকে রক্ষা করার জন্যই কোনো এক বাক্য। কিন্তু তার আগেই অ্যানি তেজ নিয়ে বলে, কারণ আমি খাইনি, আর আপনার এইসব কুখাদ্য খাবও না। নিকের মুখের ভাবভঙ্গি আরও বদলে যায়, রাগের আভাস ছড়িয়ে পুরো ফর্সা গম্ভীর মুখের মধ্যে। নিক নিচের ঠোঁট কামড়ে বলে, খাবে না কেন? খেতে চাই না। ভেবে বলছো? অ্যানি কিছু বলে না, বড় বড় নিঃশ্বাস টানছে ঘন ঘন। নিক চিত্রাকে উদ্দেশ্য করে বলে, সারাদিনও যাতে এই রুমে কোনো খাবার না আসে। যদি খাবার আসে আর আমার অবাধ্য হন, তাহলে ঠিক কী অবস্থা হবে ধারণারও বাহিরে। যদি এই মেয়ে নিজ স্বেচ্ছায় খাবার চায়, তাহলেই খাবার দেওয়া হবে, নচেত না। বের হন এখন আপনি রুম থেকে। নিকের কর্কশ কণ্ঠে চিত্রা কেঁপে ওঠে। নিকের আদেশ পেয়ে রুম থেকে বেরিয়ে যায়। নিক চলে আসলে সেখানে পুনরায় শব্দ উচ্চারণ করার মতো ক্ষমতা মেনশনে উপস্থিত কারণ নেই। তাই চিত্রার যেতে ইচ্ছে না হলেও এক আদেশে বের হয়ে যেতে হয়েছে। চিত্রা চলে যেতেই নিক কাবার্ড থেকে ফাইল বের করে। এরপর সেটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু কিছু একটা ভেবে হঠাৎ থেমে যায়। ঘাড় ঘুরিয়ে অন্য পাশে তাকিয়ে থাকা অ্যানির দিকে তাকায়। এরপর ঠোঁট কামড়ে হেসে বলে, ক্ষুধার্ত থেকে যখন মাটি চিবিয়ে খেতে ইচ্ছে করবে, তখন নিজেই চলে এসো খাবারের সন্ধানে বেবিগার্ল। তবে ঠোঁটের উপরে দৃশ্যমান লাভ বাইটগুলো সুন্দর লাগছে। অ্যানি নাকের পাটা ফুলিয়ে নিকের দিকে তাকায়, এরপর রাগে দাঁত কটমাট করে বলে, কুকুরের কামড়ে লাভ বাইট হয়ে যায় না নিক জেভরান। ক্ষমতা দিয়ে ঠোঁটে হামলে পড়েছিলেন। নিক বাঁকা হেসে বলে, পুরো শরীরে কামড়ালে লাভ বাইট হতো বেবিগার্ল। সমস্যা নেই, এখন ঠোঁটে ক্ষমতা দেখিয়েছি, অন্য কোনো সময় পুরো শরীরে দেখাবো। অ্যানি ঠোঁট চেপে কান্না আটকিয়ে রাখে। কি বিশ্রী কথা, ছিহ। কুকুরের কামড়ে জলাতঙ্ক হয়ে যায় নিক জেভরান। আশা করব আমার শরীরে জলাতঙ্ক রোগ ছড়িয়ে দিবেন না। নিক গভীর চোখে তাকায় অ্যানির দিকে। কি আছে এই চোখে, এই তাকানোতে? শুধুই কি হিংস্রতা আর অবহেলা? এই রক্তিম চোখগুলো কি শুধুই ধ্বংস করতে জানে? নিক কণ্ঠের খাদ নামিয়ে গম্ভীর কণ্ঠে বলে, কবে থেকে মানুষ মনে করা শুরু করেছ বেবিগার্ল? কুকুর ভেবে থাকলে জলাতঙ্ক তো ছড়াবই, আর যদি সেই সুবাদে একটা বাচ্চা চলে আসে তা... নিক আর বলতে পারেনি। অ্যানি চেঁচিয়ে ওঠে, মা শব্দ উচ্চারণ করে। আতকার ওঠে ওর ভেতরটা। বাচ্চা? তাও গ্যাংস্টার বস নিক জেভরানের বাচ্চা? এমন পরিস্থিতি সে কল্পনাও করতে পারে না। অ্যানির ছন্নছাড়া রূপ দেখে নিক পৈশাচিক হাসি দিয়ে কাগজটা নিয়ে বেরিয়ে যায়। অ্যানি চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস টানে। তার শরীর ঘেমে ওঠে। সমুদ্রের তীরে জঙ্গলের পাশে অবস্থিত গ্যাংস্টার বস নিক জেভরানের ব্লেক গ্লাস মিনার। চিকন আকৃতির কাউচে ঘেরা মিনারটি রাতের পূর্ণিমায় চিকচিক করছে।
বাহ্যিক দৃষ্টিতে এটা এক সৌন্দর্যের প্রতীক, কিন্তু ভিতরে হয়ে থাকে হাজারো অবৈধ কাজ, অস্ত্র, মাদকদ্রব্য, অবৈধ মাল থেকে শুরু করে সবকিছুর হিসেব আর স্থান হচ্ছে এই ব্লেক গ্লাস মিনার। এই মিনারের নিচে এক সুড়ঙ্গ পথের মতো বিশাল গর্ত আছে। সেই গর্তে আছে তার থেকেও ভয়াবহ গা ছমছমে পরিস্থিতি। রাতের নিস্তব্ধতাকে ভেদ করে গ্যাংস্টার বস নিক জেফরান লোহার দরজাটা খুলে সেই গর্তে প্রবেশ করে। সাথে আছে আরিশ আর অধিরাজ। তিনজনের মুখেই গম্ভীরতা আর পৈশাচিক ভাব। তারা প্রবেশ করতেই কুচকুচকে কালো দুইজন বিশাল দেহী ব্যক্তি ভেতরকার দরজা খুলে দেয়। দরজার সামনে ঝলঝল করছে পাচার কক্ষ। পাচার কেন্দ্রের দেয়ালগুলো যেন এক ভয়াল ইতিহাসের সাক্ষী। প্রতিটি ইটের ভেতর লুকিয়ে আছে কান্না, হাহাকার আর রক্তাক্ত স্মৃতি। স্যাঁতস্যাঁতে আর্দ্রতায় ভিজে থাকা ধূসর দেয়ালগুলোতে লেগে আছে অনাদিকালের ছোপ ধরা দাগ। দাগগুলো হয়তো মেয়েদের আঁচড়ে রাখা ক্ষতের মতোই অমোচনীয়। কোথাও ফাটল, কোথাও শ্যাওলার আস্তরণ, কোথাও বা কালচে লাল দাগ। এখানে অদৃশ্য আর্তনাদের অক্ষরখচিত দলিল। লোহার গড়াতযুক্ত জানালা থেকে প্রবেশ করা ক্ষীণ আলো কেবলই মৃত্যুর আভাসকে ঘনীভূত করে। এখানে সূর্য কিরণও যেন কবরের মতো শীতল। বাতাসে মিশে থাকে স্যাঁতস্যাঁতে গন্ধের সাথে শুকনো রক্তের তীব্র দুর্গন্ধ, যা শ্বাসপ্রশ্বাসকে রূপ দেয় শ্বাসরুদ্ধ মৃত্যুচুম্বনে। এমন গা ছমছমে পরিবেশেই প্রবেশ গ্যাংস্টার বস। তার পদধ্বনি বজ্রের কাঁপন তৈরি করে। দেয়ালের ফাটল দিয়ে প্রতিধ্বনিত হয়ে মৃত্যুর ঘণ্টা বাজায়। ছায়ার মতো লম্বা দেহ তার, শীতল দৃষ্টি শূন্যতা আর তার ভেতরের হিংস্রতা পুরো কক্ষটিকে কাঁপিয়ে তোলে। দরজা খোলার শব্দে লোহার কপাট চিচি করে ওঠে, আর এই মুহূর্তে সমস্ত আর্তনাদ স্তব্ধ হয়ে যায়। সবার ঘন ঘন ভীতু নিঃশ্বাসের প্রতিধ্বনি গুঞ্জরিত হতে থাকে। দেয়ালগুলো পর্যন্ত কেঁপে ওঠে গ্যাংস্টার বসের আগমনে। লোহার শিকলগুলো নড়ে চড়ে ওঠে। আলো হঠাৎ আরও নিস্তেজ হয়ে যায়। বন্দি মেয়েদের স্থির দৃষ্টি আতঙ্কে জমাট বাঁধে ওঠে। কেউ কাঁপতে কাঁপতে নিস্তব্ধ হয়ে যায়, কেউ ঠোঁট চেপে রুদ্ধ কান্না আটকিয়ে রাখে। কিন্তু আজ কোনো নড়াচড়া নেই, সবাই নিস্তেজ হয়ে পড়ে আছে। গ্যাংস্টার বস প্রতিবারের মতো বিনা বাক্যে ভেতরে প্রবেশ করে। ভেতরে অবস্থিত প্রতিটা মেয়ে জ্ঞান হারিয়ে স্তব্ধ হয়ে পড়ে আছে। সে প্রতি বছরে একবার এই পাচার কেন্দ্রে পা রাখে, আর তখন সব মেয়েরা জ্ঞান হারিয়ে পড়ে থাকে মেঝেতে। পাচার কেন্দ্রের কোনো মেয়ে তাকে সজ্ঞানে দেখেনি। নিক সেদিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দেয়। আরিশ কালো দেহরক্ষীদের দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলে, ড্রাগস কখন দেওয়া হয়েছিল? স্যার, আপনি যখন সংবাদ পাঠিয়েছিলেন ঠিক তখন। গুড, তাহলে আর টেনশন নেই, জ্ঞান ফিরবে না এখন এত সহজে। যত দ্রুত সম্ভব জেটের কাছে নিয়ে যাও। নিক সবার দিকে এক পলক তাকিয়ে ভিন্নদেশী কয়েকটা শব্দ ব্যবহার করে। এরপর আরিশের কাছে একটা কাগজের মতো ফাইল দিয়ে বলে, সব কিছুর হিসেব এখানে, সাথে ৩২ কোটি টাকার হিসেবও। আরিশ গম্ভীরভাবে মাথা নাড়ায়। নিক বিনা বাক্যে বদ্ধ রুমটা থেকে বেরিয়ে যায়। সাথে আরিশও চলে যায় সবকিছু বুঝিয়ে দিয়ে। অধিরাজ সব মেয়েদের বর্ণনা করে। দেহরক্ষীরা প্রতিটা মেয়েকে বাহিরে বের করতে থাকে। প্রাইভেট জেটের কেবিনে পা রাখে তারা। আকাশপথে চলমান ধবধবে সাদা বিমানের বাইরের চাকচিক্যের আড়ালে লুকিয়ে আছে হাহাকারের ভয়াল মহাফেজখানা। ঝলমলে নীল আলোয় ভেসে ওঠা বিলাসী আসনগুলোতে বসানো হয় নিস্তেজ আর জ্ঞানহীন কয়েকটি মেয়েকে। সবার চোখ বন্ধ, ঠোঁট নিস্তরঙ্গ হয়ে আছে। শরীর কেবলমাত্র বাতাসে ঝুলে থাকা শূন্যতার মতো ভারহীন। তাদের প্রতিটি দেহ মনে হচ্ছে নিশ্চুক বস্তু, এক একটি নিষ্প্রাণ পুতুল, যাদের টেনে হিচড়ে নিয়ে আসছে গ্যাংয়ের হিংস্র হাত। গ্যাংস্টার বস নিক জেভরান দাঁড়িয়ে আছে মিনারের এক প্রান্তে। ঠোঁটের কোণে ঠান্ডা হাসি লেগে আছে। ফোনের মাধ্যমে প্রতিটি আদেশ সে ছুড়ে দেয় বজ্রপাতের মতো, আর তার গ্যাংরা তা পালন করে পশুত্বের উল্লাসে। প্রতিটা মেয়েকে বিনা আঁচড়ে, বিনা আঘাতে জেটে তোলা হয়। একটা আঁচড়ও যাতে না লাগে সেটা গ্যাংস্টার বস নিক জেভরানের আদেশ, আর সেই আদেশ পালন করতে ব্ল্যাক ভাইপার গ্যাংয়ের প্রতিটা সদস্য বাধ্য। জেটের মধ্যে আরিশও উপস্থিত। জেট ছেড়ে দেওয়া হয় স্পেনের উদ্দেশ্যে। হঠাৎ একটা মেয়ে নড়ে ওঠে। একজন দেহরক্ষী আরিশের দিকে তাকিয়ে বলে, স্যার, একজন মেয়ে আঙুল নাড়াচ্ছে, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে উঠে যাবে। আরিশ রাগে দাঁতে দাঁত চেপে বলে, ভালোভাবে ড্রাগস দিসনি? দেহরক্ষী মাথা নিচু করে অপরাধী সুরে বলে, দিয়েছিলাম বস, ভেবেছিলাম এরোপ্লেনে দিয়ে নিয়ে যাবেন, তাই পরিমাণে সবাইকে বেশি বেশি করে দিয়েছি। এইটা লাস্ট মেয়েটা ছিল, হয়তো তাকে পরিমাণে কম দিয়ে দিয়েছিলাম। এরোপ্লেনের লোকজন কি তোর আম্মা লাগে, মাদারচোদ বাচ্চা? মাফিয়া সাম্রাজ্যের দেহরক্ষী হয়ে কোন জ্ঞানে বললি যে পাচার করার জন্য মেয়েদের এইসবে করে নিয়ে যাব? এই তোদের ট্রেনিং দেওয়া হয়? সরি বস, মাথায় ছিল না। পুনরায় ড্রাগস পুশ করে দে।
রাত নামলে পৃথিবী এক অচেনা আবরণে ঢেকে যায়। চারদিকের কোলাহল ধীরে ধীরে মিলিয়ে গিয়ে নেমে আসে গভীর নিস্তব্ধতা। আকাশ জুড়ে ছড়িয়ে থাকে অগণিত তারা। মাঝে মাঝে ম্লান চাঁদের আলো ছড়িয়ে পড়ে নিস্তব্ধ ভূমির ওপর। বাতাসে ভেসে বেড়ায় এক ধরনের শীতলতা। এই শীতলতা মনকে একই সাথে শান্ত আর রহস্যময় করে তোলে। রাত 2টোর কাছাকাছি। এনি এক পাশ থেকে বারবার অন্য পাশে যাচ্ছে। ক্ষুধার্ত থাকার কারণে কিছুতেই ঘুম আসছে না। ঠোঁটের ফোলাটা একটু কমে গেছে, সাথে ব্যথাটা উপশম হয়েছে। পুরো দিনে পেটে সামান্য পানিও পড়েনি, ফলে প্রচুর পেট ব্যথা শুরু হয়ে গিয়েছে। পেটে কোনো দানা না থাকার কারণে মাথা ঘুরছে, বমি বমি পাচ্ছে। উদ্ভূত একটা দুর্বলতা কাজ করছে, আর সহ্য করতে পারছে না। এখন এই খাবার না পেলে অধৈর্য হয়ে করবে। পায়ের ব্যথাটা আগের থেকে কম, চামড়ার মধ্যে শুকিয়ে যাওয়ার জন্য টান পড়েছে, তাই আগের তুলনায় হালকা একটু পা রাখতে পারে। সকালে পা অবশ হয়ে থাকে, ফলে তখন পা রাখাটা কষ্টসাধ্য হয়ে পড়ে। কিন্তু পুরো দিনের নড়াচড়া, হাঁটাহাঁটি এইসবের কারণে শেষ সময়ে পা মেঝেতে রাখলে খুব একটা ব্যথা অনুভব হয় না। ব্যথা হয়, তবে সেটা সহ্য করার মতো। এনি চুপি চুপি দরকার ফাঁকে ইঁদুরের মতো আগে মাথাটা বের করে দেখে নেয় কেউ আছে কিনা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কেউ নেই। কিন্তু সবসময় তো তাকে পাহারা দেওয়ার জন্য কালো জাম্বুবান দাঁড়িয়ে থাকে। আজ তাহলে কেউ নেই কেন? সামান্য সন্দেহে এনি কপাল কুঁচকে ফেলে, কিন্তু পেটে ব্যথা অনুভব হতেই সেসব মাথা থেকে সরিয়ে দেয়। এরপর পা টিপে রুম থেকে বের হয়। কতদিন পর এই বন্ধ রুমটা থেকে সে বের হয়েছে, হোক সেটা রাতের নিস্তব্ধতায়, তাতে কি যায় আসে, বের তো হয়েছে। এনি ঠোঁটে ঠোঁট চেপে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামে। প্রতিটা পদক্ষেপে মনের ভেতর খাবারের সন্ধান করছে। পুরো বাড়ি অন্ধকার হয়ে আছে, বুকের ভিতরে ভয়ে দ্রিমদ্রিম শব্দ করছে। মস্তিষ্ক বারবার প্রশ্ন করছে, জানোয়ারটা কি আজ বাড়িতে আসেনি? হ্যাঁ, আসেনি মেবি। আসলে তো তাকে ক্ষতবিক্ষত করার জন্য রুমে থাকত, আর দানবের মতো শরীরটা আমার উপর ফেলে দিয়ে নাক ডেকে ঘুমাতো। আফ্রিকার জেব্রা। এনি বকবক করতে করতে মৃদু আলোতে লিভিং রুমে চলে আসে। একবার নিচে আসা শোনাটে একবার দেখেছিল কিচেন রুম। সেই দেখাটাকেই কেন্দ্র করে নিশ্চুপে শব্দহীনভাবে কিচেন রুমের দিকে অগ্রসর হয়। কিচেন রুমে এসে খাবারের গন্ধ নাকে আসতেই নিঃশ্বাস নেয়। কোনো ভয় ছাড়াই হালকা আওয়াজে ফ্রিজ খোলে। ফ্রিজে বাহারি রকমের খাবার দেখে হালকা পাতলা কিছু খাবার নিয়ে নেয়। ভাত নিতে গেলে এখন আবার গরম করতে হবে, সেজন্য মিষ্টান্ন হিসেবে ফালুদা, 1 কাপ ডালিমের জুস, আরও কিছু হালকা খাবার নেয়। খাবারগুলো 2 হাতে করে নিয়ে আসবে, এমন সময় চোখ আটকে যায় একটা পাত্রের দিকে। পাত্রটা থেকে অনেক সুস্বাদু একটা ঘ্রাণ নাকে এসে বারবার আঘাত করছে। এনির পেট মুচড় দিয়ে ওঠে ক্ষুধার জ্বালায়। কোনো কিছু না ভেবে ঢাকনাটা খুলে সাথে সাথে বিরিয়ানির গন্ধে নাক টেনে তৃপ্তির নিঃশ্বাস নেয়। বিরিয়ানির উপরে চিলি চিকেন রাখা। এনি ডালিমের জুসটা এক নিঃশ্বাসে খেয়ে রেখে দেয়। এরপর বিরিয়ানির বাটিটা হাতে নিয়ে চামচ দিয়ে মুখে দেয়। সারা দিন পর পেটে দানাপানি না পড়ায় পেট ব্যথা করে ওঠে। এনি পেটে হাত দিয়ে কাচের পাত্রটা রেখে দেয়। এরপর ঠোঁটে ঠোঁট চেপে দেয়ালে হাত রেখে শক্ত করে দাঁড়িয়ে থাকে। হঠাৎ করে পুরো বাড়ি আলোকিত হয়ে ওঠে। অন্ধকারে ঢেকে থাকা কিচেন রুমটা উজ্জ্বল আলোতে জ্বলজ্বল করে ওঠে। এনি চমকে ওঠে। মানুষের আগমন খোঁজার জন্য সামনে দৃষ্টি রাখে। মুহূর্তে দৃষ্টি আটকে যায় ডিভানে বসে থাকা বিশাল দেহী ব্যক্তিটার উপর। লোকটার ঠোঁটে বাঁকা হাসি। এনি তার দিকে ঘাবড়ে যাওয়া দৃষ্টিতে তাকালে নিক ঠোঁট কামড়ে বলে, হাই বেবি গার্ল। এনি প্রথমে অবাক হলেও এখন লজ্জায় নাথা হাঁসফাঁস করতে থাকে। ছোট থেকেই সে খিদে সহ্য করতে পারে না। খাবারের পরিমাণ অল্প, বাট কোনোভাবেই অভুক্ত থাকতে পারে না সে। তবুও আজ অনেক কষ্টে পুরোটা দিন থেকেছে। এখন তার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। এতক্ষণ অভুক্ত থাকা যায় নাকি? আজব। তাই তো ইগো লজ্জা ভুলে এখানে এসেছে। কিন্তু এইভাবে নিকের সম্মুখে আসবে কল্পনাও করেনি। ও তো ভেবেছিল আজ নিক আসেনি, তাই সাহস করে আরও এগিয়েছে। কিন্তু সাইকোটা তাহলে এখানেই ছিল, আর এতক্ষণ বসে বসে তামাশা দেখেছে। এনি লজ্জায় চোখ মুখ খিচে ফেলে। নিক ডিভান থেকে উঠে বাঁকা হেসে এনির দিকে তাকিয়ে বলেছিলাম মাটি চিবিয়ে খাওয়ার মতো ক্ষুধার্ত হয়ে পড়লে খাবারের সন্ধানে নিজেই চলে এসো, কিন্তু তুমি তো অনেক ফাস্ট। নিকের অপমানসূচক কথায় এনির সর্বাঙ্গে কাঁপিয়ে তোলে। চোখে পানি টলমল করছে। এনি আর দাঁড়ায় না। পেট চেপে ধরে বিনা শব্দে কিচেন রুম থেকে রুমের দিকে অগ্রসর হয়। খাবারটা খেয়ে যাও বেবি গার্ল। এনি থেমে যায়। ঘাড় ঘুরিয়ে জেদি সুরে বলে, নিজের খাবার নিজে গলা ভর্তি করে খান, প্রয়োজন নেই আপনার খাবারের। এনি আরেকটা সিঁড়িতে পা রাখতে যাবে, তার আগেই নিকের শক্ত হাতের বাঁধনে আবদ্ধ হয়ে পড়ে। এনি ছটফট করে ওঠে। নিকের বাহুডরে ছাড়া পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। নিক ডিভানে বসিয়ে দিয়ে বলে, বসে থাকো এখানে চুপচাপ, রুমে যেতে বাধ্য করো না, রুমে গেলে খারাপ কিছু হয়ে যাবে। এনি চুপসে যায়।
শান্ত হয়ে পড়ে তার অস্থির দেহখানা। নিক এনিকে ছেড়ে কিচেন রুমের দিকে অগ্রসর হয়। কিচেন রুমে পা রেখে বলে, এই প্রথম কিচেনে পা রাখলাম, তাও আবার একটা রক্ষিতার জন্য। অপমান বোধ হচ্ছে তাই না নিক জেব্রান? এনির কথাটা কর্ণে প্রবেশ করতেই নিকের চোয়াল শক্ত হয়ে আসে। ঘন ঘন শ্বাস ফেলে রাগটাকে সংযত করে, কিন্তু এই কাজে সে বরাবর ব্যর্থ। কোনো কিছু না ভেবে দেয়ালের সর্বশক্তি দিয়ে আঘাত করে। আঘাত করার বিকট শব্দে এনি কেঁপে ওঠে। নিকের হাত সামান্য থেতলে যায়। কিছুক্ষণ গম্ভীর হয়ে থেকে বিরিয়ানির কাচের পাত্রটা এক হাতে তুলে নেয়, আর অন্য হাতে নেয় ভালুদার পাত্র। এইসব খাবারের দিকে তাকিয়ে নিকের কপাল কুঁচকে আসে। নিক ডিভানের কাছে এসে টেবিলের উপর পাত্রগুলো রেখে দেয়। এরপর আদেশ সুরে বলে, দ্রুত শেষ করো বেবি গার্ল। খাবো না আমি। কি বলেছি আমি শুনতে পাওনি? রুমে যেতে বাধ্য করো না, অনেক খারাপ কিছু ঘটে যেতে পারে। অ্যানি থমথমে মুখে সন্দেহ দৃষ্টি নিয়ে বলে, তখন খাবারগুলোর দিকে এইভাবে নাক ছিটকিয়েছেন কেন? কি আছে এর মধ্যে? নিক বিরক্ত হয়ে তাকায় অ্যানির দিকে, দাঁত চেপে বলে, এত প্রশ্ন কেন করছো? উত্তর দেওয়াটা আপনার দায়িত্ব। ভাবলে কিভাবে আমি এইসবের উত্তর দেব? তার মানে আপনি এখানে কিছু মিশিয়েছেন? নিশ্চয়ই ড্রাগস অথবা বিষ। নিক এইবার নিকের ধৈর্য হারায়, চোয়াল শক্ত করে ধমকে ওঠে, আমি অয়েলি আর ঝাল খাবার খেতে পারি না, তাই উল্টাপাল্টা ভাবলে জানে মেরে ফেলব। অ্যানি নিকের রেগে লাল হয়ে যাওয়া মুখটার দিকে তাকায়, খুব করে বুঝতে পারছে বহু কষ্টে রাগ সংযত করছে। অ্যানি কিছুক্ষণ চুপ থেকে মুচকি হেসে ওঠে, সামান্য গলা কেশে নিকের দিকে ঝুঁকে নীল চোখের গভীরতায় নিকের দৃষ্টি রাখে। অ্যানিকে এইভাবে ঝুঁকে পড়তে দেখে নিকের কপালে ভাঁজ পড়ে। অ্যানি নিকের গোলাপি ঠোঁটে নিজের আঙুল দিয়ে স্পর্শ করে বলে, একটু খাবার শেয়ার করে খেলে কি এমন ক্ষতি নিক জিভরান? একটু শেয়ার করেন খাবেন প্লিজ? অনেক দিন ধরে একা একা খাচ্ছি, খেতে একটুও ভালো লাগছে না। আপনি তো আমার স্বামী, স্ত্রীর সাথে সামান্য শেয়ার করে খেলে কি এমন হবে? নিক ডিভানের অংশ শক্ত করে চেপে ধরে, কপাল দিয়ে চিকুন ঘাম পড়ছে। অ্যানির চোখের গভীরতায় সে হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। অ্যানি বাঁকা হেসে নিকের মুখে এক চামচ বিরিয়ানি ঢুকিয়ে দেয়। নিক আচমকা গিলে ফেলে পুরোটা বিরিয়ানি। বিরিয়ানির ওপরে রাখা সিদ্ধ মরিচটাকে ভেঙে হালকাভাবে ঠোঁটের চারদিকে লাগিয়ে দেয়। নিক নিজের সজ্ঞানে ফিরলে ধাক্কা মেরে অ্যানিকে সরিয়ে দেয়। অ্যানি পড়ে যেতে নিলেও নিজেকে সামলে নেয়। নিকের দিকে তাকিয়ে শব্দ করে হেসে ওঠে। নিক রক্তচক্ষুর ন্যায় অ্যানির দিকে তাকিয়ে আছে। ঝালে ফর্সা মুখটা লাল হয়ে গিয়েছে। ঠোঁটের ওপর মরিচ লাগানোর ফলে গোলাপি ঠোঁটটা কেমন লালচে আকার ধারণ করেছে। নিক হাত মুষ্টি করে ফেলে, হাতটা নিষ্পিস করছে জাস্ট একটা থাপ্পড় দেওয়ার জন্য। অ্যানি নিজের হাসি থামিয়ে নিকের উদ্দেশ্যে বলে, একটা মরিচ লাগিয়েছি তাতেই এই অবস্থা মিস্টার জেভরান। ঝাল খেতে পারেন না সেটা আগের থেকেই জানি আমি, কিন্তু এমন বিধ্বস্ত হয়ে পড়বেন সেটা জানা ছিল না। গ্যাংস্টার বসের এমন বিধ্বস্ত অবস্থা দেখলে জনগণ আমাকে বকা দিবে নাকি ওরা খুশি হবে? হয়তো কেউ বকবে, আবার হয়তো কেউ খুশিতে আত্মহারা হয়ে উঠবে। তবে যারা খুশি হবে আমি তাদের দলে আছি। অ্যানি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলে, তবে একটা ভুল শব্দ উচ্চারণ করেছি, সেটা হলো আমাকে আপনার স্ত্রী সম্বোধন করে। কে জানতো এটা বললে আপনি বিরিয়ানিও গিলে ফেলবেন? তবে যাই হোক, মানসিক প্রশান্তি পেয়েছি আপনাকে অপদস্থ করতে। অ্যানি টলতে টলতে সিঁড়ি বেয়ে ওপরে উঠে যায়। মাত্র আরেকটা সিঁড়ি বাকি ছিল, কিন্তু তার আগেই পুনরায় একইভাবে নিকের বাহুতে আবদ্ধ হয়ে যায়। নিক শূন্যে ভাসিয়ে নেয় অ্যানির ছোটখাটো দেহটাকে। অ্যানির মুখের রিয়াকশন বোঝা গেল না। সিঁড়িতে দাঁড়িয়ে থাকা অবস্থায় নিক অ্যানির ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। অ্যানি ঘৃণা ছটফটিয়ে ওঠে, কিন্তু নড়ার শক্তি নেই। অ্যানির ছোট দেহটা নিকের বিশাল দেহ আবদ্ধ করে ফেলে। নিক উন্মাদের মতো চুম্বনে লিপ্ত হয়। অ্যানির পুরো মুখ ছালে জ্বলসে যাচ্ছে, শ্বাস নিতে পারছে না, ছাড়া তাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। নিক চুমু খাচ্ছে আর একটা একটা করে সিঁড়ি পার হচ্ছে। শ্বাস নেওয়ার জন্য এক মুহূর্তের জন্য ছাড় দিয়ে পুনরায় আবারও উন্মাদের মতো আঁকড়ে ধরে। প্রায় ২০ মিনিট অন্তর অন্তর এইভাবে ছেড়ে ছেড়ে অ্যানির ঠোঁটগুলো শুষে নিতে থাকে। এরপর ডিভানের কাছে এসে এক প্রকার ছিটকে ফেলে দেয়। অ্যানি ডিভানের সাথে সামান্য ধাক্কা খেয়ে সামান্য ব্যথা অনুভব করলেও এখন মিষ্টি জিনিসের খুব প্রয়োজন। ঝালে ওর পুরো মুখ জ্বলে যাচ্ছে, দবদবে ফর্সা মুখটার রক্তিম হয়ে উঠেছে। ঠোঁটে কাটা স্থানগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। অ্যানি সামনে থাকা ভালুদার বাটিটা হাতে নিয়ে এক নিঃশ্বাসে সামান্য মুখে ঢেলে নেয়। চামচ ব্যবহার করারও প্রয়োজন মনে করেনি। চোখ দিয়ে পানি পড়ছে অনবরত, হাঁপিয়ে উঠেছে সে। বড় বড় নিঃশ্বাস নিচ্ছে ঘন ঘন। আমাকে জ্বালাতে এসো না বেবি গার্ল, নিজেই পুড়ে ছাই হয়ে যাবে, কারণ আমি নিজেই জ্বলন্ত আগুন। আগুনকে নতুন করে আবার কি জ্বালাবে? অ্যানি নেতিয়ে পড়া মুখটা নিয়ে তাকায় নিকের দিকে। নিক নিজের ঠোঁট কামড়ে ধরে আছে। অ্যানি সেদিকে তাকিয়ে বলে, খুব খারাপ আপনি, খুব খারাপ, তোমার ভাবনার থেকেও বেশি।